আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশকে বেদম পেটালো মোহাম্মদপুরের কিশোর গ্যাং। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশের 4 জন সদস্যের উপর হামলা করেছে। আসামি ধরতে গিয়ে পুলিশ এই হামলার শিকার হয়েছে। এতে 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আজ সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোটঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদপুর থানার এসআই আফজালুর হক, জসিমউদ্দিন খোরশেদ আলম ও এসআই সোহেল রানা। এরপর জানাবো, ভূমিদস্যুদের হাত থেকে বিহারি ক্যাম্প রক্ষার দাবিতে মিরপুরে বিক্ষোভ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে ও ভূমিদস্যুদের মাঝে গোপনে প্লট বরাদ্দের প্রতিবাদে বৃহস্পতিবারে টানা দ্বিতীয় দিন মিল্লাত ক্যাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বিহারিগণ। বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এবারে জানাবো, সার্জিস আলমের সম্পাদিত ছবিটি সম্পাদিত কিনা সত্য যা জানা গেল। এক সপ্তাহ আগে শুক্রবার 31 জানুয়ারি বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বহুল আলোচিত সার্জিস আলম। ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনের সামনে সার্জিস আলমের পাশে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত এক নারীর ছবি সংযুক্ত করে দাবি করা হচ্ছে এই ছবিটি সার্জিস আলমের স্ত্রী। তবে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের অনুসন্ধান থেকে জানা গেছে, বিটিভি ভবনের সামনে সার্জিস আলমের যে দম্পতির যে ছবিটি প্রচার করা হচ্ছে, ছবিটি সম্পাদিত অর্থাৎ এডিটেড। এবারে জানাবো, এবছর 21 পদক পাচ্ছেন 14 ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল। দেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 14 ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর 21 পদক প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এদিকে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে। আর সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। কিছু জায়গায় আগুন জ্বলছে। আজ সরেজমিনে গিয়ে দেখা যায় ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে কেউ কেউ লোহার রড, কেউ টিন, কেউ বা আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রড, লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকেই মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। এবং সর্বশেষ জানাবো, ওসমানী বিমানবন্দরে 21 কোটি টাকা স্বর্ণসহ আটক 2। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ 2 যাত্রীকে আটক করা হয়েছে। তাদের 2টি লাগেজ থেকে প্রায় 17 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 21 কোটি টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশকে বেদম পেটালো মোহাম্মদপুরের কিশোর গ্যাং। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশের সদস্যরা। আসামি ধরতে গিয়ে পুলিশ এই হামলার শিকার হয়েছে। এতে 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। গত বুধবার 5 ফেব্রুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোটঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদপুর থানার এসআই আফজালুর হক, জসিমউদ্দিন খোরশেদ আলম ও এসআই সোহেল রানা। জানা যায়, সন্ধ্যায় বসিলার বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় আসামিদের ধরতে অভিযানে গেলে নারী পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তারা পুলিশ সদস্যদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় 4 পুলিশ গুরুতর আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, বুধবারে এই ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই অভিযানে 19 জন কিশোর বদমাশকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে পড়ে। পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা
ক্ষমতা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আরও ভালো করতে সর্বদা কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি। পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানায় সাধারণ জনগণ, কারণ পুলিশ সদস্যরা সক্রিয় আছে বলে রাজধানীতে অপরাধ দমন হয়ে আছে। না হলে পুলিশ সদস্যদের কয়েকদিন নিষ্ক্রিয়তার সুযোগে অনেকেই থানা থেকে অস্ত্র লুটপাট করে সেই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর হামলা ও নির্যাতন চালাতে শুরু করেছে বিভিন্ন কিশোর গ্যাং ও কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী বাহিনীরা। ভূমিদস্যুদের হাত থেকে বিহারি ক্যাম্প রক্ষার দাবিতে মিরপুরে বিক্ষোভ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতিবাজ কর্মকর্তার গ্রেপ্তারের দাবিতে ও ভূমিদস্যুদের মাঝে গোপনে প্লট বরাদ্দের প্রতিবাদে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিন মিল্লাত ক্যাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিহারি ক্যাম্প। ক্যাম্পাসগণ বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ বিহারি সংসদ বিবিআরএ পল্লবী শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১-এর মিল্লাত ক্যাম্পবাসীদের অবস্থানের বৈধতা তদন্ত করতে আসেন পল্লবী থানার সাব ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন। খোঁজ নিলে এসআই সাজ্জাদ জানান যে ক্যাম্পটিতে স্থানে ২৪টি প্লট বরাদ্দ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বিহারি ক্যাম্পটি উচ্ছেদের জন্য গত ২৯/১/২০২৫ তারিখে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপপরিচালক আর.এম. সেলিম শাহনেওয়াজ পুলিশ কমিশনারকে ২৫ প্লাটুন পুলিশের জন্য পত্র দিয়েছেন। এসআই সাজ্জাদ আরও জানিয়েছে যে আগামী ৯/২/২০২৫ তারিখে সকালে মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনক্ষণ নির্ধারণ করেছে। ক্যাম্প উচ্ছেদের বিষয়টি জানাজানি হওয়ার পর মিরপুর ১১-এর ভাসানী মোড়ের নিকট অবস্থিত মিল্লাত ক্যাম্পে উত্তেজনা দেখা দেয়। আজ বিকাল হতেই ক্যাম্প সংলগ্ন চারদিকে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় উর্দুভাষী বিহারি ক্যাম্পবাসীরা। বিক্ষুব্ধ বাসিন্দারা খণ্ড খণ্ড মিছিল বের করে। উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী বিহারি ঘরছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদের পুনর্বাসন করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় এদের ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০, ১১, ১২ ও মোহাম্মদপুর সিংহভাগ বিহারিরা বসবাস করেন। বর্তমানে তারা ভোটার ও বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিহারি ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, শিক্ষাবঞ্চিত এই জনগোষ্ঠী বিহারি ক্যাম্পে মানবতার ভাবে জীবনযাপন করে। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মিস্ত্রি, দিনমজুর প্রভৃতি পেশার মাধ্যমে এরা এদেশের সংসার ধর্ম নির্বাহ করে। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অতীতে পুলিশের আতর্কিত ভূমিকার জন্য রাজধানীর মোহাম্মদপুর ও পল্লবী থানা এলাকায় বিহারিদের মাঝে মাদক ব্যবসার প্রসার উদ্বেগজনক বলে জানিয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসীরা। মোহাম্মদপুর এলাকায় মূলত এ ধরনের মাঝে মাঝে অপরাধ সংঘটিত হওয়ার পিছনে এই বিহারি ক্যাম্পরাই জড়িত, কারণ তাদের এখানে কোনো শিক্ষা বা কোনো ধরনের কোনো অগ্রগতি দেখা যায়নি। তারাই মূলত দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। তবে এই মোহাম্মদপুরের এই ক্যাম্পগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে এতগুলো মানুষ আসলে যাবে কোথায় বা সরকার কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এ বিষয়ে তারা সঠিক পদক্ষেপ নিতেই আজ সড়ক অবরোধ করেছিল। শারজিস দম্পতির সম্পাদিত ছবিটি নিয়ে যা জানা গেল। এক সপ্তাহ আগে শুক্রবার ৩১ জানুয়ারি বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বহুল আলোচিত সার্জিস আলম। আর সার্জিস আলম বিয়ে করার পর জানা গিয়েছে তার স্ত্রী কোরআনের হাফেজা, কিন্তু তার স্ত্রীকে কখনোই তিনি সামনে আনেননি। তবে সার্জিস আলমের একটি ছবির পাশে বোরখা পরিহিত এক তরুণীকে দেখতে পাওয়া যায়। আর বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে প্রচার করা হচ্ছিল এই বোরকা পরিহিত তরুণী সার্জিস আলমের নববিবাহিতা স্ত্রী। তবে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার জানিয়েছে উক্ত ছবিটি সম্পাদিত, অর্থাৎ ছবিটি নকল। এই ছবির সঙ্গে সার্জিস আলমের স্ত্রীর কোনো যোগ সাজেশ নেই। সার্জিস আলমের পুরাতন একটি ছবির পাশে এডিট করে একটি মেয়ের বোরকা পরিহিত একটি ছবি লাগিয়ে দিয়ে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে এটি সার্জিস আলমের স্ত্রীর ছবি। আসলে
আসলে ছবিটি সম্পাদিত বা নকল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। আর শারজিস আলমের সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে এই ছবি সম্পর্কে কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। এবছর ২১শে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল। দেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছরে ২১শে পদক প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। ২১শে পদকের জন্য মনোনীত ১৪ বিশিষ্ট ব্যক্তি হলেন মইদুল হাসান গবেষণা, শহীদুল জহির ভাষা ও সাহিত্য, হেলাল হাফিজ ভাষা ও সাহিত্য, মোহাম্মদ ইউসুফ চৌধুরী সমাজসেবা, মেহেদী হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি, ডক্টর নিয়াজ আহমেদ শিক্ষা, ডক্টর শহীদুল আলম সংস্কৃতি, মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার, মাহফুজুল্লাহ সাংবাদিকতা, রোকেয়া সুলতানা শিল্পকলা চিত্রকলা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে। ওস্তাদ নীরদবরণ বড়ুয়া শিল্পকলা সঙ্গীত, আজিজুর রহমান শিল্পকলা ও চলচ্চিত্র, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া। এদেরকেই এবছর ২১শে পদক দেয়া হচ্ছে বলে জানা গেছে।